আমার নাম অনিমেষ। আমি একজন ডাক্তার। ডাক্তার হওয়ার জন্য আমাকে এখানে ওখানে যেতেই হয়। আমার বাড়ি মেদিনীপুরের সন্দেশখালী গ্রামে। আমি আপনাদেরকে যে ঘটনাটা বলবো তার কথা ভাবলেই আমি আতঙ্কিত হয়ে উঠি। সেদিন তারিখ ছিল 24শে এপ্রিল, রবিবার। আমি সেদিন রাত্রে শহরের প্রায় বহুদূরে একটা রোগী দেখে একলাই ফিরেছিলাম। এতে এবছর দারুণ শীত পড়েছে, তার উপর রাত হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল। পুরো পুরো গরমের জামা পরা সত্ত্বেও মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরার ভিতরে গিয়ে ঢুকছে। আসছিলাম আমার পুরনো মোটরে। আজ থেকে আমি নিজে আজ 6 বছর ধরে একাই চালিয়ে ফিরছি। আমাদের শহরটি অত্যন্ত জটিল। বড় বড় রাস্তা চারিদিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটা ছিল অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে পুরনো ভাঙা ছোট ছোট ঘরবাড়ি আর মহুয়া গাছ, অসমতল মাঠ আর জমি ছড়িয়ে রয়েছে। আর তার মধ্যে কোনো বাড়ি ঘর নেই। অন্ধকারে অবশ্য কিছুই দেখা যাচ্ছিল না। মোটর গাড়ির বিটবিটে আলোর সামনে পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। আমার কোনো চিন্তা বা ভয় ছিল না, কারণ আমার মোটর পুরনো হলেও মজবুত ছিল। আমি শুধু একবার বাড়ি পৌঁছলেই হলো, তারপর আর টাকার দেয় কেউ বাড়ি থেকে বার করতে পারবে না। এখন যাই হোক করে 30-40 মিনিট কাটাতে পারলেই হলো। কিন্তু হঠাৎ অদ্ভুত ঘটনায় আমার সুখ স্বপ্ন ভেঙে গেল। আমার একান্ত সুস্থ মোটর গাড়িতে এক অদ্ভুত ধাতব আর্তনাদ করতে শুরু করেছে। মোটরের এরকম আচরণের কারণ আমি খুঁজে পেলাম না। এই দারুণ শীতে এরকম নির্জন রাস্তার মাঝে মোটরের বিয়ারাপনায় সত্যিই আমি ভীত হয়ে উঠলাম। এখন প্রায় 10-12 মাইল পথ বাকি। হঠাৎ দেখতে দেখতে ধাতব আর্তনাদ আরও বেড়ে উঠতে শুরু করলো। সঙ্গে সঙ্গে গাড়ির গতি মন্থর হয়ে আসছে, আমি বুঝতে পারলাম। গাড়ি চালানোর জন্য সমস্ত বিদ্যা প্রয়োগ করেও কোনো সমাধান পাওয়া গেল না। গাড়ির বিটবিটে আলোর সামনের দিকে দেখতে পেলাম চারিদিকে কুয়াশা। যতদূর আলো দেখা যাচ্ছে ততদূর সব নির্জন, কেউ কোথাও নেই। আমি ভাবলাম এই গাড়িতে এত শীতে রাত কাটানো তো অসম্ভব। এবার আমার ভয় হতে শুরু করলো। ডক্টর বাবু। হঠাৎ আমার বুকের ভিতরের পাঁজরটা লাফিয়ে উঠলো। আবার শুনতে পেলাম। ডক্টর বাবু। এদিক ওদিক তাকিয়ে দেখতে পেলাম রাস্তার ধারে একটি গাছের পাশে আবছা একটি মূর্তি। হঠাৎ এমন নির্জন জায়গায় এই লোকটি এলো কোথা থেকে? আমি বললাম, কে কে? লোকটি বলল, আমায় চিনবেন না? আমার চেনারও দরকার নেই, একটা সাহায্য নিয়েই দরকার। এমন সময় লোকটি বলে উঠল, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। কথাটা শুনে একটু বিরক্তি হলাম আমি। ঠিক এমন সময় রুগী কি আমার জন্য অপেক্ষা করছিল নাকি? লোকটি আবার বলে উঠল, এ ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাবো বলে স্বপ্নেও ভাবিনি। অথচ না পেলে কি বিপদই যে হতো। আমি একটু বিরক্তির সঙ্গে বললাম, কোথায় তোমার রুগী? লোকটা নিঃশব্দে অন্ধকারের ভেতরে একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করলো। আমি দেখলাম একটা নির্জন মাঠের প্রান্ত। সেখানে এক পাশে একটা ছোট বাড়ি ও সেখানে একটা টিমটিমে আলো জ্বলছে। আমি একটু ভেবে বললাম, কি হয়েছে আপনার রুগীর? উত্তর এলো, জানি না ডাক্তারবাবু, না এলে হয়তো মারাই যাবে, আর বাঁচানো যাবে না। কোথায় নিজের বিপদ সামলাবো, পরের চিকিৎসায় যেতে হবে। আমি গাড়ি থেকে নেমে বললাম, চলো। মাঠের ওপর দিয়ে সরু একটা আল, অন্ধকারে ভালো করে দেখাই যায় না, চারিদিকে কুয়াশায় ঢাকা। লোকটার পিছু পিছু মিনিট 5 হেঁটে একটি বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজা, সেখান দিক দিয়ে আলো দেখা যাচ্ছে। লোকটা বলে উঠল, ওই ঘরেই রুগী, আপনি যান, আমি আসছি। বাড়িটি দেখতে তেমন একটা নয়, সামনে একটা ছোট উঠোন। লোকটার কথা মতোই আমি ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের আবার বিশেষ বড় নয়, চারিদিকে নানা আকারের বাক্স, প্রায় নাড়াচাড়ার জায়গা নেই। দরজার সামনে একটা জানলা, সেখানে লণ্ঠনে একটা আলো মিটমিট করে জ্বলছে। তাতে বোঝা গেল ঘরের এক কোণে একটা ছোট খাটে অত্যন্ত শীর্ণ ভদ্রলোক শুয়ে আছে। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে বলে উঠল, এসেছেন ডাক্তারবাবু, বসুন বসুন। চারিদিকে তাকিয়ে একটা কাঠের চেয়ার দেখতে পেলাম, সেটা টেনে নিয়ে বসতে যাব। লোকটা আবার ক্ষীণস্বরে বলল, বসুন বসুন, এবার আমার রোগীর কথাটা শুনুন। একটু হেসে আমি ওইখানেই বসলাম। রুগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার পরিচয় আছে। ক্ষীণ স্বরে সে প্রথমে বলল, আমার রোগ কি আপনি সারাতে পারবেন? আমি কি আবার বাঁচতে পারবো ডাক্তারবাবু? আমি বললাম, সেই চেষ্টাটা করার জন্যই তো আসছি। একটু অদ্ভুত হেসে বলল,
বাঁচতেও পারি ডাক্তারবাবু, কিন্তু যদি ধরুন আজকে রাতেই মারা যায়? আমি কি বলবো, কিছুই ভেবে পেলাম না। রুগী আবার বলে উঠল, আপনি থাকতে থাকতেই যদি মারা যায় আমি, তাহলে আপনার ফি কে দেবে? আমি বললাম, নেহাত তাই হয় তাহলে আপনাকে ফি দিতে হবে না। লোকটি আবার বলল, আপনাকে চিন্তা করতে হবে না ডাক্তারবাবু, আপনার ফি এর ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি। আমি যদি মরে যাই তাহলে ওই বাক্সটা থেকে আপনার প্রাপ্য আপনি তুলে নেবেন। আর একটা কথা ডাক্তারবাবু, কি? একটা কাগজ, সেটা দরকারি কাগজ। এই কাগজ এখানে আছে সেটি শুধু আপনি ও আমি জানি, আর কেউ জানে না। জানলে ওটা আর ওখানে থাকতো না। ভদ্রলোক একটু চুপ থেকে বলল, এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববে না যে আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আমার মরের অপেক্ষায় বসে আছে। আমি বলতেই যাচ্ছিলাম, আপনার অসুখ কি? হ্যাঁ, অসুখ তো দেখবেন, তার আগে একটা কথা বলে নিই। ওই কাগজটা আমার উইল ডাক্তারবাবু। আমার ছেলের নাম উইল। সে ছেলেকে ত্যায্যপুত্র করেছিলাম একদিন। সে এখন কোথায় আছে তা আমি জানি না। আমি কাঠের চেয়ার থেকে উঠে বললাম, এইবার আমি দেখতে পারি? খাট থেকে আওয়াজ এলো। দেখুন। আমি খাটের কাছে গিয়ে নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম। পর মুহূর্তে এত দারুণ শীতেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত বরফের মতো ঠান্ডা। রোগী মৃত, কিন্তু ব্যাপারটা আলাদা। এই রোগী কখনোই এইমাত্র মরেনি, তার মৃত্যু অনেক ঘন্টা আগেই হয়েছে। দেহ আর কঠিন। তখন স্থির হয়ে চিন্তা করার ক্ষমতা আমার ছিল না। আতঙ্কে যেন আমার বুকের স্পন্দন থেমে আসছে। জানলার কাছে বাতিটা দপদপ করে জ্বলছে, সেটা নেড়ে দেখলাম এক ফোঁটাও তেল নেই। এই নির্জন মাঠে আমি একা। এই বাতিটি আমার একমাত্র সহায় ছিল, কিন্তু সেটাও নিভে চলেছে দেখে আমি ঘর থেকে বেরিয়ে অন্ধকারে আল ধরেই ছুটতে শুরু করলাম। মনে হলো বাতিটাও নিভে গেছে। মোটর গাড়িতে কিভাবে উঠেছিলাম তা আমার মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার স্বাভাবিক জ্ঞান এলো। খানিক আগে মোটর গাড়ি হয়ে গেল হঠাৎ, এবার বিনা চিকিৎসাতেই মোটর গাড়ি এমন শুধরে গেল কি করে? তার পরের দিনে আমি সেই প্রান্তরের মাঝখানে বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করার ব্যবস্থা করেছিলাম। সেদিনকার কুয়াশাচ্ছন্ন রাত, বাড়ি ও লোকটার কথা ভাবলেই গায়ে আমার কাঁটা দিয়ে ওঠে। ও সেই দিনের রহস্যের স্বাভাবিক সমাধান আমি এখনও করতে পারিনি।